আচ্ছা, আমাদের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষায় 5টা সাবজেক্ট তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? তো এই 5টা সাবজেক্টের ফাইনাল সাজেশন আমাদের অফিস থেকে সবাইকে কালেকশন বা নিয়ে নেওয়ার জন্য বলে দিচ্ছি। অফিসে যোগাযোগ করলেই সমস্ত সাবজেক্টের প্রশ্ন সাজেশন পেয়ে যাবা। তোমাদের প্রশ্নে আমি উত্তর লিখে দিইনি, কারণ তোমরা উত্তর লিখে দিলে আর পড়বা না, ঠিক আছে? নিজ দায়িত্বে অন্তত প্রশ্নগুলো কালেক্ট করবা এবং যে কোনোভাবে প্রশ্নগুলো পড়ে নেবা। উত্তর লিখে দিলে তোমরা এর বাইরে আর বই দেখবা না, ওখানে তো আছেই, পরে লিখে নিবা। আর এই প্রশ্ন দিয়ে দিয়েছি যেন অন্তত উত্তরটা বের করে নিতে পারো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দুঃখিত, আমার কাছে উত্তরও আছে, বাট আমি উত্তর তোমাদের সাবমিটিং করিনি। আচ্ছা, ধন্যবাদ। আমরা 16তম প্রশ্ন পর্যন্ত এসেছিলাম, আমরা 17 নম্বরে আসি। 17 নম্বরে আসি যে ক্রীড়া। আচ্ছা, তোমাদের প্রশ্নে একটা মিললেই হলো, নাম্বার তোমরা এলোমেলো হতেই পারে, তোমরা মিলিয়ে নাও। হ্যাঁ, ক্রীড়া কর্মক্ষমতা কি? আচ্ছা, আমরা নর্মালি কর্মক্ষমতা বলতে কি বুঝি? কাজ করার সামর্থ্যকে কর্মক্ষমতা বলি। তুমি একটা কাজ করতেছো বা করতে পারো, সেই কাজ করতে পারার ক্ষমতাটাই, এটা বিশ্বাস, আত্মবিশ্বাসটা হচ্ছে কাজ করার ক্ষমতা। কিন্তু আমাদের শারীরিক শিক্ষায় ক্রীড়া কর্মক্ষমতা, এটা কিন্তু কাজ করার ক্ষমতা না। ক্রীড়া বলতে কি, তুমি একটা ইভেন্টস, একটা খেলাধুলা করতে পারবা বা তার উপরে তোমার দক্ষতা অর্জন হয়েছে, সেইটা সমাধান নামানোর যে তোমার একটা মানসিক প্রবণতা এবং দৈহিক সক্ষমতা, সেটাকেই বলবো আমরা ক্রীড়া কর্মক্ষমতা। ক্রীড়া কর্মক্ষমতা কেন বলবো? যেহেতু আমাদের এই বিষয়টা শারীরিক শিক্ষার সাথে রিলেটেড। কর্মক্ষমতা কথাটা কিন্তু ক্রীড়া কথাটা যুক্ত থাকে না, শুধু কর্মক্ষমতা কি থাকবে। ক্রীড়া কথাটা আনা হয়েছে কেন? তুমি শারীরিক শিক্ষার আছে বিষয়টা পড়তেছো, মানে তুমি শারীরিক শিক্ষার উপর বিশেষজ্ঞ, বিধায় তোমার কি করা হয়েছে? ক্রীড়া কর্মক্ষমতা। ওকে, তাহলে যে কোনো একটা ক্রীড়া দেখে তুমি আরো ভয় পাচ্ছ, তাহলে তো সমস্যা। ঠিক আছে, আমি সেনাবাহিনীতে একজন ফায়ারম্যান পরিচিত হয়েছিল, বলছিল সে যে আমি আগুন দেখলে ভয় পাই। তাহলে আগুন ধরলে কি করেন? কয় পাবলিক নিভানোর পরে আমরা যাই। কথাটা বুঝতে পারছো? সে নিজে ফায়ারম্যান, আগুন নিভাবে, সে বলছে আমরা পরে যাই, পাবলিক নিভিয়ে টিভিয়ে আমাদের যাইতে যাইতে ওরাই নিভিয়ে ফেলে। যদিও সে জানে বিষয়টা, এমনিতে হাসির চলে হোক আর কথার চলে হোক এরকম বলছে। ঠিক তুমি যে ক্রীড়া কর্মক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি, এখন খেলাধুলা দেখেই ভয় পাও, তাহলে তো তোমার ক্রীড়া কর্মক্ষমতা হলো না, হলো? তাহলে তোমাকে ক্রীড়া বিষয়ে অভিজ্ঞ হতে হবে, এটাই হচ্ছে তোমার ক্রীড়া কর্মক্ষমতা। এটা মাথায় রাখবা। বই থেকে আরো ভালো করে বা কোথাও প্রশ্ন দিলে। আচ্ছা, 18 নম্বর প্রশ্নটা দেখো, যে প্রশিক্ষণ পরিকল্পনা কি বা কাকে বলে? এখন তুমি প্রশিক্ষণ নিচ্ছ, আমি আন্দাজে দিতেই আছি, তা তো আর হবে না। আমি যে প্রশিক্ষণটা দিব, এখানে আমি লেখলাম, দেখালাম এবং শিখালাম যে খেলার মাঠে যে তুমি এতটুকু একটা মানে ক্রিজ পাবা, এতটুকু একটা সীমানা পাবা, এতটুকু জোরে মারবা, তো এইটাই শিখালাম। কিভাবে ব্যাট ধরতে হবে, কিভাবে বল করতে হবে তা শিখালাম না। কতক্ষণ তুমি কিভাবে অ্যাট্রাকশনটা, এটা পরিকল্পনা মাফিক সবকিছু করলাম না, কিন্তু একটা দিক জ্ঞান দিলাম, যে আমার খেলার মাঠে যে দেখি যে আরে স্যারে তো খালি এইটাই শিখাইছে আর বাকিগুলো তো শেখাই নাই, তাহলে তো তোমার পরিকল্পনা মাফিক প্রশিক্ষণ হয় নাই। তাহলে প্রশিক্ষণ পরিকল্পনা কি? যে ইভেন্টসটা তুমি প্রশিক্ষণ দিবা, সে বিষয়ে তোমার সুচারু সূচিপত্র বা সুচারু স্টেপগুলো ধারাবাহিকভাবে দেওয়া বা শেষটা মানে হচ্ছে প্রশিক্ষণ পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী তোমাকে এই প্রশিক্ষণটা শিক্ষা দেওয়া। তোমাকে একটা পরিকল্পনাবিহীন একটা এলোপাতাড়ি জিনিসটা তুমি পরিকল্পনাবিহীন শিক্ষা দিতে পারো না। তাহলে প্রশিক্ষণটা কি? প্রশিক্ষণ হচ্ছে একটা অবকাঠামোগত দিক, যার মাধ্যমে কোনো ইভেন্টসের পূর্বেই আমরা যে সুচারু একটা শিক্ষার ব্যবস্থা করে থাকি, সেটাই হচ্ছে
প্রশিক্ষণ পরিকল্পনা। ওকে, এরপরে আসবে নমনীয়তা কি। নমনীয়তা কি? আচ্ছা, সহনশীলতা আর নমনীয়তা ঠিক সিমিলার, একটা মানে একটা অপরের অপোজিট সাইড বলা যায়, এপিটপিট। হ্যাঁ, জাস্ট আমরা যে থাল বাটি ভাত খাই, যে প্লেটে এই পাশে প্লেন, ওই পাশে একটু পিছন সাইড একটু আঁকা বাঁকা থাকে, উঁচু নিচু থাকে, ঠিক এরকম প্লেন যে সাইডটা সেটা হচ্ছে তোমার নমনীয়তাকে বলতে পারো, আর বিপরীত পাশটাকে বলতে সহনশীলতা বলতে পারো। নমনীয়তা হচ্ছে সহনশীলতা থেকেও একটু, যেমন ভার মানে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের মতো, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণকে একটু দৃঢ়ভাবে প্রকাশ করলে অ্যাডভার্ব হয়ে যায়। সাধারণত ভার্বের শেষে এল ওয়াই যুক্ত রেখে আমরা একটু কঠিনভাবে এগুলোকে প্রকাশ করলে অ্যাডভার্ব হয়ে যায়। ঠিক নমনীয়তা হচ্ছে সহনশীলতার থেকেও একটু বেশি সহনশীল। বলছে যে ও নমনীয় ব্যক্তি, একেবারে ওর কিছু বললেও যা, না বললেও তাই, ঠিক আছে, সমান সমান। তার মানে তুমি যদি ও চড় মারো, ও চড়ও খেয়ে যাচ্ছে, কোনো প্রতি উত্তর নাই। তুমি যদি ওর ধাক্কা মারো, ধাক্কা খেয়ে যাচ্ছে, কোনো প্রতি উত্তর নাই। নমনীয়তা আছে সবকিছুই সয়ে নেয়, হ্যাঁ, একবারে সমান সমান, সাদা সিধে মানুষ, পরিষ্কার কথাই যেটা বলবো, কি মানুষ? সাদা সিধে মানুষ। ঠিক খেলাধুলার ভিতরে নমনীয়তা ওই রকম সাদা সিধা, কিন্তু তোমার প্ল্যান সাদা সিধা না, ঠিক আছে। নমনীয়তা তোমার একটা প্লেয়ার তোমাকে মেরে ফেলে দিল, তাই বলে তুমি উঠেছে তার ফিল ঘুষি মারবা না। এখানে হচ্ছে তোমার নমনীয়তা হতে হবে, তোমাকে সহনশীলতার থেকেও একটা দৃঢ় পার্ট নিয়ে, ওই যে ও আমাকে মেরে ধীরে ফেলে দিল, দেওয়ার পরে আমি টুকটাক করে ওর খেলায় হারিয়ে দিলাম, পরে যে ক্ষতি হবে, তুই তো খেলার মধ্যে আমার মারিলিও, কিন্তু কাজ করতে পারিস, ওই কিন্তু আমরাই হলাম। এইটা হচ্ছে তাকে ধাক্কা দেওয়া। তুই আমাকে ধাক্কা দিছিস ফিজিক্যালি, আমি তোকে দিলাম মেন্টালি, চিরকাল এই কথাটা মনে থাকবে। তাহলে নমনীয়তার ব্যাপারটা হচ্ছে তোমার সহনশীলতা অপেক্ষা একটু দৃঢ় বিষয়, যেটা তোমাকে ধারণ ক্ষমতায় ভিতরে ধৈর্য সহ্যকে আটকে রাখতে হয়। সাথে সাথে তোমার ফিডব্যাক না দিয়ে ধৈর্য ধরে ওইটাকে সহ্য করে এক পর্যায়ে যে ফলাফল আমি উইন করে নিয়ে আসা, এটাই হচ্ছে আমার নমনীয়তা। হ্যাঁ, বিষয়টা কিন্তু যে দিকেই তুমি লেখো না কেন, তোমার শারীরিক শিক্ষার সাথে রিলেটেড শব্দ কিন্তু আনবা, এইটা মাথায় রাখবা। তারপরে দেখো তুমি নমনীয়তা, প্রশিক্ষণ পরিকল্পনা, তারপরে যে প্রশ্নগুলো সব দেখো সাইকোলজিক্যাল এবং সোশিওলজিক্যাল, তোমার হচ্ছে ফিজিওলজির সাথে তোমার জড়িত। হ্যাঁ, ফিজিওলজির সাথে জড়িত প্রত্যেকটা প্রশ্ন। 20 নাম্বার যাও, 20 নাম্বারে বলছে কন্ডিশনিং কি। আচ্ছা, আমরা এমনিতে স্বাভাবিকভাবেই জানি যে কন্ডিশন মানে অবস্থা। কন্ডিশন মানে কি? অবস্থা। এখন এই অবস্থা আমরা কোন অবস্থাকে বলবো? যে আমার একটা এমন একটা পরিস্থিতি আসছে, যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমাকে ব্যবস্থা নিতে হবে। কি বুঝতে পারছো? যে আমার এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমার কি ব্যবস্থা নিতে হবে, সেটাই হচ্ছে কন্ডিশনিং। কন্ডিশনিং এর উপরে খুব বেটার সিদ্ধান্ত নিতে হয়। তোমার পরিস্থিতির উপরে নির্ভর করে তোমাকে খেলাধুলায় সিদ্ধান্ত প্রতিনিয়ত বিশাল একটা ব্যাপার। তুমি সারাক্ষণ দেখবা যে খেলাধুলার সমালোচনাটা এই কন্ডিশনিং এর উপরে আসে, যে ওই সময় মনে হয় তামিম ইকবালরে নামাইলে ভালো হতো, আসিফরে না নামিয়ে, ওই সময় মানে ইমরুল কায়েসরে না নামিয়ে ওই সময় সৌম্য সরকারকে নামাইলে ভালো হতো। এরকম বিষয়গুলো এই কন্ডিশনিং এর উপরে নির্ভর করে। অর্থাৎ তোমার পরিস্থিতি কোন দিকে নিবা, তার সিদ্ধান্তটা তোমার সুন্দরভাবে নেওয়াই হচ্ছে এই কন্ডিশনিং। কন্ডিশনিং হচ্ছে একটা অবস্থার একটা ফলাফল। তুমি এই অবস্থাতে কি সিদ্ধান্ত নিবা, এই পরিস্থিতিতে অনুকূল হোক আর প্রতিকূল হোক, তোমার এই অনুকূল প্রতিকূল দুটাই জাস্টিফাই করে আদর্শ একটা সিদ্ধান্তে উপস্থিত হওয়ার বিষয়টাই হচ্ছে কন্ডিশনিং। ওকে, আচ্ছা, সমন্বয়শীল ক্ষমতা কি? সমন্বয়শীল ক্ষমতা 21 নম্বর। সমন্বয়শীল
শীল ক্ষমতা কি? দেখো, সমন্বয় মানে কি? দুই দিকের ভারসাম্য রক্ষা করে চলা, তাই না? ভালো করে দেখো, দুই দিকের, এই দিকে 20 কেজি, এখানে 5 কেজি, এইটা নিয়ে তোমাকে চলতে হবে। একদিকে তুমি একা 20 কেজি, অর্থাৎ মাঝে মাঝে আমি তোমাদের একটু আগে একটা উদাহরণ দিলাম যে এমন পরিস্থিতি হয়ে দাঁড়ায় যে তোমার এখন মাথা গরম করলে হবে না। অনেক সময় আমাদের সব এই যে তানজিদ তামিম, এখন বর্তমান আমাদের বাংলাদেশের স্ট্রাকচার আছে, সর্বপ্রথম তানজিদ তামিম নামতেছে, সাইফ নামতেছে, সাইফের পরপরই নামতেছে হয় সৌম্য সরকার, অথবা সৌম্য সরকারকে সেকেন্ড রাউন্ডে, ফার্স্ট রাউন্ডে রাখতেছে যে তানজিদ তামিম এবং হচ্ছে সৌম্য সরকার। এরা দুইজনই বাঁহাতি ফেস করতেছে। পরপরই নামানো হচ্ছে তোমার ওই হয় শান্তকে নামানো হচ্ছে, অথবা হচ্ছে নামানো হচ্ছে হৃদয়। এখন বর্তমানে তাওহিদ হৃদয় ভালো খেলতেছে, তাওহিদ হৃদয়কে তারপরে নামানো হচ্ছে মেহেদি হাসানকে, তারপরে নামানো হচ্ছে আরেকটা আছে আসছে সাইফুদ্দিন আসছে, তারপরে নামানো হচ্ছে আমাদের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ, তারপরে এইভাবে ধারাবাহিকতা। কিন্তু এই সমন্বয়শীল ক্ষমতাটা কখন তোমাকে ম্যানেজ করতে হচ্ছে? যে ওই প্রথম রাউন্ডে সবাই আউট হয়ে গেছে, 6 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান থাকে নর্মালি 6 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান থাকে, শেষের 5 জন বোলার থাকে। তো সবাই আউট হয়ে গেছে, তাওহিদ হৃদয় ব্যাটিংই আছে, আর এই পাশে মনে করো আছে তোমার সাপোজ ধরলাম যে বলার আছে সাইফুদ্দিন, কিন্তু আবার উভয়ই বলিও, হ্যাঁ দুটোই পারতেছে, ব্যাটিংও পারতেছে আবার বোলিংও পারতেছে, অর্থাৎ ও আছে অলরাউন্ডার। উভয়ই যখন মানে পারদর্শী হয় তখন তাকে কি বলে? প্রশ্ন আসবে অলরাউন্ডার কাকে বলে? তখন কি লিখবা? কোনো ইভেন্টসে যখন বিভিন্ন দিকে বহুমুখী দক্ষতার অধিকারী হয় তখন তাকে অলরাউন্ডার বলা হয়ে থাকে। আচ্ছা, যাই হোক, মনে করো যে তাওহিদ হৃদয় আছে আর একজন বলার মুস্তাফিজুর আছে সাথে। এখন তাওহিদ হৃদয় লিগ্যাল ব্যাটসম্যান, মুস্তাফিজুর রহমান আছে লিগ্যাল বলার, কিন্তু দুইজনের সমন্বয় এমন ভাবে নিয়ে চলতে হবে যেন আমার এই প্রতিযোগিতায় এখন আমার ব্যাটসম্যান নেই, মুস্তাফিজকে এমন ভাবে সমন্বয় করতে হবে যেন ওর উপরে তুমি এই তাওহিদ হৃদয় এখন এই কথা বলবে না, আর বলার এর সাথে কি খেলা যায় তাড়াতাড়ি মেরে ধরে আউটে চলে যায়, এরকম চিন্তাশীল তোমাকে আনা যাবে না। তোমাকে চলতে হবে সমন্বয়শীল ক্ষমতা বহন করে। তোমার সমন্বয়শীল একটা ভাব দেখানোই হচ্ছে উভয় পক্ষকে সমন্বয় করে চলা আছে সমন্বয়শীল ক্ষমতা। অর্থাৎ তোমার ক্ষমতা বেশি থাকলেও তুমি অ্যাপ্লাই করবা কোনটা? সমন্বয় করে চলবা। তুমি আসল লোকজন সব হারাইছো, তাই বলে নকলটা নিয়ে সাথে আসো, তাই বলে তুমি সমন্বয় রক্ষা করবে না তা না। খেলার মধ্যে তোমার এই রকম মন মানসিকতা থাকা যাবে না। এটাই আছে সমন্বয়শীল ক্ষমতা। এরপরে আসো শক্তি সহনশীলতা। এই প্রশ্নগুলো খেয়াল করো, সব কিন্তু এই ঠিক আছে সাবজেক্টের উপরে রিলেটেড প্রশ্ন মনে রাখবা। আচ্ছা, শক্তি সহনশীলতা। আমরা তো সহনশীলতা শিখছিলাম যে সহ্য করা, ধৈর্য ধরা। এখন শক্তি সহনশীলতাটা কি? ধরো তোমার দেহে শক্তি সামর্থ্য বেশি, আর একটা পাতলা সাতলা ফুটবল খেলতেছো, ওর মেয়েরা তুমি এক ধাক্কা মেরে 4 বার গণা খাইয়ে দিলে, এটা করবা তুমি? লাল কার্ড খেয়ে একবার খেলার দর্শকও হতে পারবা না। তাহলে লাল কার্ড মানে কি জানো তো? লাল কার্ড মানে তুমি ওই স্টেডিয়ামেই থাকতে পারবা না, জানো তো? তুমি ওই খেলাও দেখতে পারবা না, খেলার মাঠ তো ত্যাগ করতে হবে, ওই স্টেডিয়ামেই থাকতে পারবা না। ভিতরে যে বসে ঘরের মধ্যে লাল কার্ড খেয়েছো মানে তুমি তাহলে তোমার শক্তি থাকলে যে তুমি আরেকজনকে মারবা, শক্তি থাকলে যে তুমি আরেকজনকে বাজে বিহেভ করবা, হ্যাঁ, সেটি কিন্তু শক্তি সহনশীল খেলাধুলায় বা ইভেন্টসে সহ্য ধৈর্য ধরবে না। এর একটা নিয়মতান্ত্রিকতা আছে। তোমার শক্তি সামর্থ্য একটু বেশি থাকতেই পারে, তাই বলে তুমি তার উপরে জোরপূর্বক শক্তি সামর্থ্য দিয়ে অ্যাপ্লাই করে তুমি উইন হতে চেষ্টা করবা, সেটা কি হবে? কোনো ইভেন্টে সেটা গ্রহণযোগ্যতা পাবে না। সেই জন্য বলছে শক্তি সহনশীলতা কি? তোমার শক্তি থাকলেই সহনশীলতার সাথে অ্যাপ্লাই করতে হবে, টেকনিক্যালি অ্যাপ্লাই করতে হবে, তাই না? এটাই হচ্ছে শক্তি
সহনশীলতা, এই বিষয়টা কিসের সাথে রিলেটেড? সব এই সাবজেক্টের উপরে রিলেটেড কোশ্চেন, মনে রাখবা। অব্যাহত অসব্যাহত ব্যায়াম তো মানে আলোচনা হয়েছিল। প্রশিক্ষণ চাপ কি? প্রশিক্ষণ চাপ, প্রশিক্ষণ চাপ কি? প্রশিক্ষণ চাপ কি? আচ্ছা, প্রশিক্ষণ মানে তো আমরা বুঝতেই পারতেছি কোন একটা বিষয় সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান যদিও দেওয়া হচ্ছে, তারপরেও এটা মূলত ব্যবহারিক কাজের সাথে রিলেটেড। যেহেতু প্রশিক্ষণ মানে তাত্ত্বিক কথা নেই, এটা ব্যবহারিক ভাবেই দেখানোই আছে প্রশিক্ষণের মূলনীতি। তো প্রশিক্ষণ চাপ হচ্ছে যখন তুমি একটা প্রশিক্ষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছ। ধরো তোমার একটা ক্লাসের মধ্যে বা তোমার প্রশিক্ষণার্থী আছে 10 জন, তুমি দেখতেছো একটা প্রশ্ন দেওয়াতে দেখা গেল যে 7 জন পারলো না, 3 জন পারলো, সেক্ষেত্রে তোমার আর একটা প্রশ্নে যাওয়া উচিত হবে না? হবে না? একটা শ্রেণীতে 10 জন শিক্ষার্থী আছে, ঠিক আছে, তুমি 1, 2, 3টা প্রশ্ন দিলে, হ্যাঁ, এই 3টা প্রশ্নই পারলো হচ্ছে 3 জন, পারলো না হচ্ছে 7 জন, তাহলে তুমি কি চতুর্থ আবার 3টা প্রশ্ন দেওয়া কি তোমার উচিত হবে? এই প্রশ্নটা ওইটা না সমাধান করে, হ্যাঁ, না সমাধান করে আরো 3টা দেওয়া কি উচিত হবে? এই 3টা প্রথমে দিছিলাম, সেই 10 জনের ভিতরে 3 জন শেষ করতে পারছিল আর 7 জন পারে নাই, কিন্তু আমি তো প্রশিক্ষক, আমি মনে করছি আমার সিলেবাস শেষ করতে হবে, এই 3টা পারে নাই, তাই কি আমি আরো 3টা দিয়ে দিই। তখন দেখা গেল যে এই 3টা দিলে না, পরে প্রথম দিন তো 3 জন পারছিল, পরে 2 জনও পারে। কেন বলো তো? তখন প্রশিক্ষণ চাপ হয়ে যাবে। কারণ কি? এরা তো 7 জন পারেই নাই এই 3টাই, এই 7 জন যদি আরো 3টা দাও, তার মানে কি হয়ে গেল? এই 3টাও পারবে না, এই 3টা তো তার উপরে চাপ হয়ে দাঁড়াবে। তাহলে আমার কি হয়ে গেল? প্রশিক্ষণ চাপ হচ্ছে কোনো একটা প্রশিক্ষণের মধ্যে যখন প্রশিক্ষণের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়, যা পারা মানে সহজ সরলভাবে যা যতটুকু পারতেছিলাম তা অপেক্ষা বেশি যখন দিয়ে দেওয়া হয়, সেটাকে বলবো প্রশিক্ষণ চাপ। আর প্রশিক্ষণ চাপের আর একটা সংজ্ঞাও আছে। প্রশিক্ষণ চাপ হচ্ছে মানসিক ব্যাপার। তুমি মানসিক ভাবে যদি ফিটনেস না থাকো, প্রশিক্ষণ চাপটা তুমি নিতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে সমগতির সংকোচন। এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সমগতি মানে কি? সমগতি অর্থ হচ্ছে সমান গতিতে চলা, সমান গতিতে চলা। এখন তুমি ক্রিকেট খেলতে বা ফুটবল খেলতে নেমে প্রথম 10 মিনিট এমন দৌড়াইলে যে তোমার পা দিয়ে 2টো গোল হয়ে গেছে। খুব দৌড়াইলে, কিন্তু তোমার খেলা কয় মিনিটের? 90 মিনিটের। তুমি এমন দৌড়াইলে যে ওই 10 মিনিট দৌড়িয়ে বাকি 45 মিনিট হাফ টাইমের আগেই শেষ। তোমার পা দিয়ে 2টো গোলও হয়েছে। যখনই তুমি শেষ, তখন তো ওরা আরো 10টা দেবে, তোমার কি করবে? আরো 10টা দিবে। তুমি একটা দুর্বল হয়ে গেলে 10 মিনিট দৌড়িয়ে তুমি গোল 2-3টা দিছো, কিন্তু তুমি সমগতিতে না, যে বিশাল গতিতে গেছো, যে তুমি নিজে নার্ভাস হয়ে গেছো। সেই জন্য তোমাকে এমন ভাবে চলতে হবে, খেলতে হবে বা খেলায় ইভেন্টসে অংশগ্রহণ করতে হবে, তোমার গতিটা সমগতির সংকোচন। কি সংকোচন? মানে কুচকে আসা। এখন তুমি সমগতি আস্তে আস্তে তুমি ক্লান্ত হও, কিন্তু একবারেই হয়েও না, আবার একবারেই হচ্ছে সংকুচিত হয়ে যান আস্তে। লাস্ট খেলাটা তোমরা দেখলে বুঝতে পারবা, আর্জেন্টিনার সেমিফাইনাল খেলাটা, মনে করো ইংল্যান্ডের কাছে স্পেন, তারপরে পর্তুগাল, ভালো ভালো মরক্কো, তারপরে অন্যান্য দলরা হারছে। ইংল্যান্ড অনেক ভালো খেলছে, কিন্তু আর্জেন্টিনার কাছে এসে তারা একটা গোল প্রথমে যখন দেওয়ার পরে এরা আর অ্যাটাকে যায় নাই। এরা কি করছে? মনে করছে আমরা এখন সেভ করব, শুধু সেভ করতে যে ওই যে অ্যাটাকিং ভাবটা এরা কমিয়ে দিছে। এর মধ্যে আর্জেন্টিনা 10 মিনিটে 3-4টে দিয়ে দিছে। তার মানে তোমার কি, ওরা মনে করছে আমরা এটা নিয়েই মনে হয় উইন হয়ে যাব।
সেই জন্য তোমাকে কি করতে হবে, সমগতিতে চলতে হবে। এমন গতি দেখানো যাবে না যে আমি প্রথমেই ইংল্যান্ড ভালো খেলে একখান গোল দিয়ে দিয়েছে, ওই যে আমি বললাম যে অনেক দৌড়াইছি, 2-3টা গোল দিয়ে দিয়েছি, এখন আমি দুর্বল হয়ে গেছি, তখন আর্জেন্টিনারা ওই সময় আবার সমগতিতে চলাতে ওদের গতিটা ঠিক আছে, ওরা ওই সময়ও বিস্ফোরক শক্তি কাজে লাগাইছে। বুঝতে পারছো বিস্ফোরক শক্তি কোনটা, দুই যে লাস্ট 10 মিনিটে বা শেষ সময় আমার পারফরমেন্সটা হঠাৎ বাড়িয়ে দেওয়া, এটা ওরা বিস্ফোরক শক্তিতে পরিণত করছে এবং সমগতিতে তারা সবসময় ছিল, এই জন্য তারা উইন হয়ে গেছে। ওকে, তাহলে এই হলো আমার সমগতির সংকোচন, এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কোনো জায়গায়। আচ্ছা, মোটর সক্ষমতা, উপাদান কয়টি ও কি কি, প্রশ্ন তুলে নাও। আচ্ছা, এই জিনিসটা আগে জানতে হবে যে মোটরটা কি। আমরা যখন মোটর মানে চলা, ইংরেজিতে মোটর মানে চলা, আর চলাটা কি, এই যে গাড়ি চলছে এটাকে আমরা বলি না মোটর গাড়ি, যখন গাড়িটা চলে তখন আমরা মোটর গাড়ি বলি। ঠিক মানুষের যন্ত্রটা যখন সচল থাকবে সেটাও একটা মোটর। আমাদের এই দেহটা যখন চলার সক্ষমতা থাকবে তখন তাকে মোটর বলবে। মোটর মানে দেহ চলাচল করার সক্ষমতা। এই দেহ চলতে গেলে কয়টা উপাদান লাগে, দেহটা চলতে গেলে আমাদের 4-5টা উপাদান লাগে, মূলত 5টা উপাদান লাগে। কি কি, এই 5টা উপাদান যখন তোমার ঠিক থাকবে তখন তুমি মোটর স্কিল হবে। মোটর স্কিল মানে কি, মোটর স্কিল মানে দক্ষতা, আর মোটর মানে চলার সক্ষমতা থাকবে। তাহলে মোটর স্কিলের দক্ষতা সর্বপ্রথম হচ্ছে আমার যে 5টা থাকবে, সেই 5টা গুলো হচ্ছে হৃদ, কি আমি লিখে দিই উত্তর, এটা হচ্ছে 5টি, তাহলে 5টি উপাদান। এর উপাদান কয়টি, এটা উত্তর লিখে নাও, উপাদান আছে 5টি। 5টি উপাদান থাকে, 5টি উপাদান যথা, 1 লেখো হৃদ শাসন, হৃদ শাসন তান্ত্রিক, সহনশীলতা, তোমার এই হৃদ শাসনতান্ত্রিক, অর্থাৎ আমরা এই যে আমরা এরকম করি না, নিঃশ্বাস নেই, একটু দৌড়ালে হাঁপিয়ে যায়, এটা তোমার তান্ত্রিক ইয়া থাকতে হবে, সহনশীলতা থাকতে হবে। একটুখানি দৌড়াইলে হাঁপিয়ে যাওয়া চলবে না। মোটর স্কিলটা একটা বিশাল ব্যাপার, দেহটাকে সচল থাকতে হলে তোমার এই হৃদ শাসনতান্ত্রিক সহনশীলতা বেশি থাকতে হবে। 2 নম্বর দেহ উপাদান, দেহ উপাদান কি, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সচল ঠিক থাকতে হবে। পা 2 হাত ভালো 1 পা খারাপ তা হবে না, আমার উপাদান সব ঠিক থাকতে হবে। বুঝা গেল? তাহলে প্রশ্ন ছিল কি, উপাদান পেশি সহনশীলতা, হ্যাঁ পেশি সহনশীলতা, ঠিক আছে। আর একটা হচ্ছে নমনীয়তা। এই নমনীয়তা কিন্তু খুব একটা জটিল জিনিস, নমনীয়তা না থাকলে খেলার মধ্যে মারামারি বেঁধে যাবে। কি হবে, বেঁধে যাবে কিনা, একজন যদি আরেকজনের কথাবার্তির সহ্য ধৈর্য ক্ষমতা না থাকে, নমনীয়তা না থাকলে কি হবে, খেলার মধ্যে মারামারি বেঁধে যাবে। আর 5 নম্বর হচ্ছে সরাসরি পেশি শক্তি।
পেশি শক্তি, হ্যাঁ, এই পেশি শক্তি না থাকলে তুমি চলতে পারবে না। এই পাঁচটা কিন্তু তোমার মোটর স্কিল। তাহলে কি কি? পেশি সহনশীলতা আর পেশি শক্তি এক জিনিস না, কিন্তু ভিন্ন জিনিস। এই পাঁচটা, হ্যাঁ, লেখা শেষ হয়েছে? আমি ওই যে থিওরি মূলক প্রশ্নগুলো তোমরা নিজেরাই বের করে নিতে পারবা, আমি প্রকার ভেদগুলো একটু উত্তর অনেক সময় করে দিই। আচ্ছা, পরের প্রশ্ন, পর্যায়করণ কি? এটা একটা বাছাইকরণের একটা নীতি। বাছাইকরণটা আবার কি? আর তুমি বললে পর্যায়করণ হলো বাছাইকরণ নীতি। এখন তাহলে বাছাইকরণ কি? বাছাইকরণ হলো রোল নম্বর 1 একজনের হয় না 5 জনের হয়? হ্যাঁ, রোল নম্বর 1 কয়জনের হয়? 2 কার হয়? একজনেরই হয়। তো 1 আর 2 এর তো একটু ভিন্নতা মেধার অবশ্যই আছে, তাই না? আছে না? তো ঠিক পর্যায়করণ ব্যাপারটা হচ্ছে আমার ওই রকম খেলোয়াড় নির্বাচন করা, যে ভালো থেকে জাস্টিফাই করে সিরিয়াল বা পর্যায়করণ করে, বা যে কোনো জিনিসই তোমার এরকম ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে কি, এবং তুমি যে খারাপ তারে প্রথমে রাখলে, যে ভালো তারে 3 নম্বরে রাখলে, তাহলে তোমার পর্যায়করণ করা হবে? এটা হবে না। পর্যায়করণ হচ্ছে বাছাইকরণ একটা নীতি। বাছাইকরণটা কি? যে আমরা সিলেকশন করতেছি কে কেমন, কে ভালো, কে খারাপ, এই ভালো খারাপ ভালো মন্দের একটা ধারাবাহিক রূপরেখায় অবস্থান করানোই হচ্ছে পর্যায়করণ। এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, 28 নাম্বার ওই প্রশ্নটাই, মাত্রাতিরিক্ত চাপ কি? আচ্ছা, ওভারলোড এক জিনিস আর মাত্রাতিরিক্ত চাপ আর এক জিনিস। ওভারলোড মানে তোমার বেশি চাপ প্রয়োগ করে দেওয়া, হ্যাঁ, আর মাত্রাতিরিক্ত চাপ হচ্ছে তোমার আজকে একটা দিলে হতো, সেখানে আমি 3টা দিয়ে দিলাম। প্রতিদিন যে এই যে কাজের মাত্রাটা আমাকে অতিরিক্ত চাপ দেওয়াটাই হচ্ছে মানসিক ভাবে, এটা মানসিকতার উপরে নির্ভর করবে, দৈহিক ভাবে না। মাত্রাতিরিক্ত চাপটা হচ্ছে মানসিক প্রেসার। কিসের প্রেসার? আমি তোমাদের বারবারই বলেছি যে শারীরিক শিক্ষায় তোমার এই মানসিক ব্যাপারটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই মুহূর্তে আমি শক্তি সামর্থ্য বেশি থাকলেও যে কোনো খেলাই দিলে আমি ফেলে যাবো, আমার মানসিক ফিট নেই। আমি এই মুহূর্তে মাথায় ব্যথা করতেছে, একটু তাড়াহুড়ো এলোমেলো আসছি, হ্যাঁ, তো তার মানে এটা কিসের উপরে নির্ভর করে? মানসিকতার উপরে নির্ভর করে। তো মাত্রাতিরিক্ত চাপ প্রয়োগ করে তুমি ফলাফল ভালো আনতে পারবা না, এটা নিশ্চিত। যে কোনো পরিস্থিতিতে মাত্রাতিরিক্ত চাপ প্রয়োগ অ্যাপ্লাই করে কখনো ভালো ফলাফল আনা সম্ভব না। আচ্ছা, এরপরে একটা আছে ওয়েট ট্রেনিং। ওয়েট ট্রেনিং কি? আচ্ছা, ওয়েট বলতে ওজন বা ভারকে বোঝায়। ওয়েট ভারোত্তোলনও আমাদের একটা খেলা আছে, সেই জন্য তোমার শারীরিক সক্ষমতার এই একটা ট্রেনিং হচ্ছে ভারোত্তোলন। আর এই ওয়েটটা আমরা ওই ভারোত্তোলনের সাথে শুধু তুলনা করব না, কম্পেয়ার করবো তোমার সামগ্রিকভাবে। তোমাকে যে কোনো জিনিস ওয়েট, তোমার ভার নেওয়ার সক্ষমতা আছে কিনা। কারণ তুমি একটা খেলা ম্যানেজমেন্ট করতে যাচ্ছ, তুমি ক্যাপ্টেন, তুমি সে খেলার দেখেই ভয় পাচ্ছ। আমরা খেলায় যাওয়ার আগে তোমার উপরে যে একটা ওয়েট ট্রেনিং করানো হয়েছে, যে একটা এই জিনিসটা ম্যানেজমেন্ট করে শেষ নামিয়ে আসবা, সেই ক্যাপাসিটিটা তোমার নেই। সেই জিনিসটা তোমার কি হচ্ছে, সেক্ষেত্রে তোমার ফেয়ারনেস কিন্তু তোমাকে ওই ইভেন্টসকে নস্যাৎ করে দিতে পারে। তোমার সাহসিকতা একটা জিনিস আলাদা, পারি না পারি পরের ব্যাপার, আগে লড়াই করে নি, এটা একটা সাহসিকতা রাখতে হবে, ঠিক আছে? এখন কোনো প্র্যাকটিস না করে তুমি লড়াই করতে যাবা, তেমন আবার যেন না হয়, ঠিক আছে? ওকে, এরপরে আসি আমরা। আচ্ছা, শক্তির প্রতিবন্ধকতা। শক্তি কি?
শক্তিটা কি? হ্যাঁ, কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি, কিন্তু আমরা এখানে শক্তির সংজ্ঞা কি দেব? শারীরিক শিক্ষা আছে কোনো একটা ইভেন্টসে তোমার শক্তি, মনোবল, দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমে কোনো ইভেন্ট সমাপ্তি করার সামর্থ্যই হচ্ছে শক্তি। তোমাকে খেলাধুলা রিলেটেড তোমার বিজ্ঞানসম্মত সংজ্ঞা দিলে শক্তি আমরা জানি যে কাজ করার সামর্থ্যকেই আমরা শক্তি বলবো। আবার পরে দিই।